হেই বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করব একটা অসাধারণ অ্যাডভেঞ্চারাস ড্রামা ফিল্ম টু ব্রাদার্স। তবে এটা কিন্তু কোনো মানুষের গল্প নয়, বরং দুটো বাঘের গল্প, যারা কিনা আবার আপন ভাই। পশু হয়েও এই বাঘগুলো মানুষের প্রতি যে আচরণ দেখিয়েছে তা সত্যি অকল্পনীয়। তো মুভি সম্পর্কে বেশি কিছু বলে মুভির মজাটা আমি আর নষ্ট করতে চাচ্ছি না, তবে এটুকু বলতে পারি এটা একেবারে মন ভালো করে দেওয়ার মতোই একটা মুভি। তো চলুন আর বেশি বকবক না করে গল্প শুরু করি। গল্পটা শুরু হয় 1920 সালের দিকে। এখানে আমরা জঙ্গলের ভিতর প্রাচীন কিছু মন্দির দেখতে পাই, আর এই মন্দিরে কিছু প্রাচীন মূর্তি একদম অবহেলিত অবস্থায় পড়ে আছে। পরিত্যক্ত জঙ্গলের মধ্যে একটা বাঘ আর একটা বাঘিনী বসবাস করত। তারা বেশ সুখে শান্তিতেই ছিল। তো এরপর আমরা দেখতে পাই একটা বিশাল বড় অফিসের ভেতরে দুটা হাতির দাঁত নিলামের জন্য নিয়ে আসা হয়েছে। ওই নিলামে দাঁতগুলোর দাম নির্ধারণ করা হয়েছিল প্রায় $3000। কিন্তু নিলামের কেউই এত দাম দিয়ে দাঁত দুটো কিনতে রাজি হয় না। তাই এটা দেখে ওই দাঁতগুলোর মালিক সেগুলো বিক্রি না করে তার কাছেই রেখে দেয়। এরপরে আবার সেই নিলামে তোলা হয় প্রাচীন একটা মূর্তি। কিন্তু এবার উপস্থিত সবাই সেই মূর্তিটাকে কেনার জন্য হুমড়ি খেয়েই পড়ে। আর এটা দেখে পিয়াসের মাথায় একটা বুদ্ধি চলে আসে। ও, আপনাদের তো বলতেই ভুলে গিয়েছি, ওই হাতির দাঁতগুলো মূলত এই পিয়াসেরই। এরপর আবারও আমরা সেই বাঘ কাপলকে দেখতে পাই। এতদিনে তারা খুব কিউট দুইটা বাঘ শাবকের জন্ম দিয়েছে। বাচ্চা দুইটার মধ্যে একটার নাম ছিল শ্যাম আর একটার নাম ছিল ঝিল। দুইটা বাচ্চা নিয়ে তাদের খুব সুখী একটা পরিবার ছিল। আর এমনই একদিন শ্যাম একটা বেজির পিছনে ধাওয়া করতে থাকে, কিন্তু একটা পর্যায়ে সে বেজির মা গর্ত থেকে বেরিয়ে শ্যামকে উল্টো ভয় দেখাতে শুরু করে। আর ওই বাচ্চা বাঘটা সামান্য বেজিকে দেখে ভয় পেয়ে গাছের উপরে উঠেই বসে থাকে। বেজি তো আর বুঝতে পারছে না যে এই বাঘ বড় হলে তার কি অবস্থাই করবে। ছোট আছে সেই জন্য এখন তাকে ভয় দেখালো। তো ভাইয়ের এমন বিপদ দেখে আর এক ভাই মানে ঝিল সেখানে চলে আসে, আর এই বেজিকে ধাওয়া করে উল্টো তাকে গর্তের মধ্যে ঢুকিয়ে দেয়। আর এই ঘটনার পরে দুই ভাই আবারও খেলাধুলায় মত্ত হয়ে যায়। আর এখানেই আমরা বুঝতে পারি যে শ্যাম আসলে একটু ভীতু প্রকৃতির ছিল, কারণ সামান্য বেজি দেখেই সে ভয় পেয়ে গিয়েছে। উল্টো দিকে ঝিল ছিল প্রচন্ড সাহসী এবং বেশ শক্তিশালী। তো এরপর হঠাৎ করে সে বড় বাঘ মানে তাদের বাবা ওই জঙ্গলের মধ্যে কিছু শব্দ শুনতে পায়, আর দেখতে পায় যে কিছু মানুষ জঙ্গলের দিকে এগিয়ে আসছে। এটা দেখে তো বাঘটা তার বাচ্চা শ্যামকে কামড়ে ধরে নিয়ে সেখান থেকেই পালিয়ে যায়, আর পিছু পিছু ঝিল দৌড়ে আসতে থাকে। এরপর বাচ্চা দুটোকে তার মায়ের কাছে দুগ্ধ পান করতে দিয়ে সে উপরে এসে ওই মানুষগুলোর উপর নজর রাখতে শুরু করে। আসলে পিয়াস নামের ওই লোকটা স্থানীয় কিছু মানুষজনকে সঙ্গে করে নিয়ে ওই জঙ্গল থেকে মূর্তি চুরি করতে এসেছিল। ওই মূর্তিগুলো তো খুবই পুরানো, মানে অ্যান্টিক পিস, আর অ্যান্টিক জিনিসের দাম তো প্রচুর বেশি। তো পিয়াস সেখানে এরপর বিভিন্ন ধরনের বিস্ফোরণের মাধ্যমে ওই মূর্তিগুলোকে মাটি থেকে তুলে ফেলতে শুরু করে। কিন্তু এই বিস্ফোরণের শব্দে বাঘিনী তখন বেশ সতর্ক হয়ে যায়। আর এদিকে স্থানীয় লোকজনেরা মন্দিরের মূর্তিগুলোকে সেখান থেকে সরিয়ে ফেলতে থাকে। কিন্তু ওই লোকগুলোর সঙ্গে থাকা কুকুরগুলো তখন বাঘের গন্ধ পেয়ে যায়। আর আশেপাশে যে বাঘ আছে এটা বুঝতে পেরে গ্রামবাসীরা অনেক সতর্ক হয়ে যায়, আর তারা বন্দুক তাক করে বাঘগুলোকে খুঁজতে শুরু করে। এটা দেখে বাঘিনী শ্যামকে নিজের মুখে তুলে নিয়ে জঙ্গলের মধ্যেই পালিয়ে যায়, কিন্তু বেচারা ঝিল সেখানেই পড়ে থাকে। আর তখন একটা লোক বন্দুক নিয়ে এসে ঝিলের কাছেই পৌঁছে গিয়েছিল। এটা দেখতে পেয়ে তো বড় বাঘটা মানে ঝিলের বাবা ওই লোকের উপরে হামলা করে বসে। কিন্তু পিয়াস তখন তার বন্দুক দিয়ে বাঘটাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। বেচারা ঝিল তো এখানে কিছুই বুঝতে পারছে না। সে ভয় পেয়ে তার বাবার লাশের পেছনে লুকানোর চেষ্টা করতে থাকে। তো এরপর তো পিয়াস এবং তার দলবল মিলে সে মৃত বাঘটা আর ঝিলের সঙ্গে সেখানে থাকা কিছু মূর্তি নিয়ে গ্রামের দিকেই ফিরে আসতে শুরু করে। পিয়াস তো এদিকে বাচ্চা ঝিলের সঙ্গে খেলা করতে করতে তার সঙ্গে বেশ ভালোই বন্ধুত্ব করে ফেলে। আর এরপরে পিয়াস গ্রাম প্রধানের সঙ্গে মিটিং এর সময় বলে যে এই মৃত বাঘটাকে আপনি আপনার কাছেই রেখে দেন, কিন্তু এর বিনিময়ে আমি যখনই এখানে আসব তখন আপনার লোকজনদেরকে আমাকে সাহায্য করতে হবে আর আমার সঙ্গে জঙ্গলে যেতে হবে। এটা শুনে গ্রাম প্রধান বলে যে ঠিক আছে, কিন্তু আমাকে এই বাঘের বাচ্চাটাকেও দিতে হবে। পিয়াস তো কোনোভাবেই বাঘের বাচ্চাটাকে দিতে রাজি হয় না। আর এটা দেখে গ্রাম প্রধান পুলিশকে সব ঘটনায় জানিয়ে দেয়। আর তারপর পুলিশ এসে পিয়াসকে গ্রেফতার করে নিয়ে যায়। তার অপরাধ ছিল সে পরিত্যক্ত মন্দির থেকে দামি দামি মূর্তি চুরি করেছে। তো আজকে যখন পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছিল তখন তার পিছু পিছু সেই বাঘের বাচ্চাটাও দৌড়ে যেতে শুরু করে, কারণ এতদিনে পিয়াসের সঙ্গে ঝিলের খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল। কিন্তু গ্রাম প্রধান ঝিলকে তখন তার সঙ্গেই রেখে দেয়। এদিকে রাতের বেলায় বাঘিনী শ্যামকে সঙ্গে করে নিয়ে এসে ওই গ্রামে এসে উপস্থিত হয়। সে আসলে ঝিলকে খুঁজছিল, কিন্তু ততক্ষণে গ্রাম প্রধান বুঝে গিয়েছিল যে সে গ্রামের মধ্যে বাঘ ঢুকেছে। তাই সে সঙ্গে সঙ্গে সব মানুষদেরকে এই বাঘের ব্যাপারে জানিয়ে দেয়। আর গ্রামের মানুষজন তো আগুন নিয়ে এসে বাঘকে সেখান থেকে তাড়িয়ে দেয়। বেচারা বাঘিনীর তো কিছুই করার থাকে না। জীবন রক্ষা করার জন্য শ্যামকে সঙ্গে করে নিয়ে সে ওখান থেকে তখন পালিয়ে যায়। তো পরের দিন সকালবেলায় গ্রাম প্রধান আবার সে বাচ্চা ঝিলিকে একদল সার্কাস লোকের কাছে বিক্রি করে দেয়।
কিন্তু ঝিলকে নিয়ে যাওয়ার সময় সে সার্কাস লোকের গাড়ির পিছু পিছু সেই বাঘিনী দৌড়াতে থাকে। আর একটা পর্যায়ে তো সেই বাঘিনী ওই গাড়ির উপরেই উঠে যায় আর সেখান থেকে তার বাচ্চাকে ছাড়ানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে আবার গাড়ির লুকিং গ্লাসে সেই গাড়ির ড্রাইভার বাঘিনীকে দেখতে পেয়ে যায়। তাই সে গাড়িটাকে বিভিন্নভাবে এলিয়ে দিলে ওই বাঘটাকে গাড়ির ওপর থেকে ফেলে দেয়। বেচারা বাঘিনী তো অপলক দৃষ্টিতে সে গাড়ির দিকে তাকিয়ে থাকে, কারণ সে ভেবেই নিয়েছে হয়তো জীবনে আর কখনো তার ছেলের সঙ্গে তার দেখা হবে না। তো এদিকে আমরা পিয়াসকে দেখতে পাই, যাকে ছাড়ানোর জন্য আবার ওই এলাকার মেয়র জেলখানায় চলে এসেছে। আসলে ওই মেয়র পিয়াসের অনেক বড় ভক্ত। পিয়াস তার ভ্রমণ কাহিনী এবং শিকার নিয়ে অনেক অ্যাডভেঞ্চারাস কিছু বই লিখেছে, আর মেয়র তো সেগুলো পড়ে পুরোপুরি তার ভক্ত হয়ে গিয়েছে। এরপরে মেয়র পিয়াসকে জেলখানা থেকে ছাড়িয়ে এনে বলে যে আমাকে 2-3টা মূর্তি দিলে সব কিছুই আবার ঠিক হয়ে যাবে। মানে বুঝতে পারছেন সে পিয়াসের কোন দিক দিয়ে ভক্ত। তো এরপর পিয়াস জানতে পারে যে তার জামিনের সব লিগাল ডকুমেন্টস তৈরি হতে আরও 3 থেকে 4 মাস সময় লাগবে। তাই এই 3 থেকে 4 মাস সেই দেশ থেকে কোথাও যেতে পারবে না। তো এদিকে আমরা আবার সে বাচ্চা ঝিলকে দেখতে পাই, যাকে জাভা নামের একজন রিংমাস্টার সার্কাসের জন্য ট্রেনিং দিতে শুরু করে। অপরদিকে সেই বাঘিনী আসাম জঙ্গলের মধ্যেই ঘোরাঘুরি করছিল, কিন্তু হঠাৎই গ্রামবাসীদের পাতে একটা ফাঁদে বাঘিনী নিচে পড়ে যায়। তখন শ্যাম ও তার মাকে খুঁজতে খুঁজতে সে গর্তের মধ্যেই পড়ে যায়। আসলে এই বাঘ ধরার ফাঁদটা পিয়াস জেল থেকে ছাড়া পাবার পর কিছু গ্রামবাসীদের সহযোগিতায় বানিয়েছিল। এরপর পিয়াসকে আমরা এলাকার মেয়রের সঙ্গে কথা বলতে দেখি। আসলে ওই এলাকার মেয়রের পিয়াসকে ছাড়ানোর পেছনে আরও একটা স্বার্থ ছিল। সে আসলে পিয়াসকে দিয়ে এই বাঘগুলোকে ধরার চেষ্টা করছিল। সে ইংল্যান্ডের রাজপুত্রকে এখানে আমন্ত্রণ জানাতে চায় আর তার মনোরঞ্জনের জন্য বাঘ শিকার করতে চায়। তাই সেই বাঘগুলোকে ফন্দি করে আগে থেকেই বন্দি করে রাখতে চেয়েছিল। তো ওই দিন রাতটা বাঘ আসাম ওই গর্তের মধ্যেই কাটিয়ে দেয়। তো পরের দিন সকালবেলায় দেখা যায় ইংল্যান্ডের রাজপুত্র ওখানকার মেয়রের নিমন্ত্রণে তাদের এলাকায় বেড়াতে আসে। পুরা গ্রামবাসীরা তাকে বিভিন্নভাবে অভিবাদন জানায়। আর এরপর সে তার ওয়াইফ আর বাচ্চাকে হাতের পিঠে করে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যেই বেরিয়ে পড়ে শিকার করার জন্য। ততক্ষণে আবার একটা জাল নিচে নামিয়ে দেওয়া হয়, যাতে করে এই বাঘিনীটা এই জাল বেয়ে উপরে উঠে আসতে পারে। আর এদিকে চারিদিক থেকে তো গ্রামের লোকজন বিভিন্ন রকম শব্দ করতে করতে ওই বাঘিনীকে রাজপুত্রের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর পরিস্থিতি বেগতিক দেখে বাঘিনী শ্যামকে একটা গর্তের মধ্যে লুকিয়ে রেখে নিজেই শিকার হওয়ার জন্য বেরিয়ে পড়ে। আসলে পৃথিবীর প্রত্যেকটা মায়েরা বোধহয় এরকমই হয়, তাই না? তারা বাচ্চাদেরকে সব সময় শত বিপদ থেকে আড়াল করে রাখে আর নিজেরাই বুক পেতে দেয়। পৃথিবীর সকল মায়ের প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা। আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আপনারা সব সময় চেষ্টা করবেন মায়ের সঙ্গে ভালো ব্যবহার করার। তো চলেন আবারও গল্পে ফিরে আসি। তো এরপর মুহূর্তের মধ্যেই তো সে রাজপুত্র বাঘিনীকে দেখতে পেয়ে যায় আর দেখা মাত্রই তাকে শুট করে মেরে ফেলে। এরপর আবার সেই বাঘিনীর সঙ্গে ছবি তোলার জন্য তার একটা পা সে মৃত বাঘের গায়ের উপরে উঠিয়ে দেয়। কিন্তু রাজপুত্রের করা ওই গুলিটা আসলে বাঘিনীর কানে গিয়ে লেগেছিল। তাই ছবি তোলার সময় যখনই ফ্ল্যাশ লাইটের আলো তার চোখে পড়ে সঙ্গে সঙ্গে সে আবারও গর্জে ওঠে। আর তখন সে রাজপুত্রকে ফেলে দিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর রাজপুত্রকে এমন বেগতিক অবস্থায় দেখে মেয়র বলে যে পারলে আমাদেরকে ক্ষমা করে দিন, তবে আমি আপনাকে কথা দিচ্ছি আমি ওই বাঘের চামড়ায় আপনাকে উপহার হিসেবেই পাঠাবো। তো রাজপুত্র তো সেদিন বাঘের একটা বিশাল ধাও খেয়ে সেখান থেকে তার পুরো ফ্যামিলি সহ তল্পিতল্পা গুছিয়ে কেমন যেন পালিয়েই চলে যায়। আর এদিকে মেয়রের ছেলে একটা কুকুরের সাহায্যে সেই বাঘিনীর ছেলে শ্যামকে একটা গর্তের মধ্যেই পেয়ে যায়। তখন মেয়রের ছেলে তো শ্যামকে তার বাসায় নিয়ে আসে। অন্যদিকে আমরা ঝিলকে সে খাঁচার মধ্যে দেখতে পাই। সে তো একদম খাওয়া দাওয়া বাদই দিয়ে দিয়েছে, যার কারণে সে অনেকটা দুর্বল হয়ে গিয়েছে। তখন এই সার্কাসের মালিক জাভা এসে তো অনেক টেনশনে পড়ে যায়। সে ভাবে যে কিভাবে এই বাঘটাকে সে চাঙ্গা করতে পারবে। কিন্তু ঠিক তখনই সেই মোটাসোটা বাঘটা ঝিলের দিকে তার লেজ দিয়ে ইশারা দেয় আর ঝিল সঙ্গে সঙ্গে কেমন যেন পুরোপুরি চাঙ্গা হয়ে ওঠে। সে তখন ওই বাঘের সঙ্গে তার লেজ নিয়ে খেলতে শুরু করে, যেভাবে ছোটবেলায় সে আর তার ভাই তার মায়ের সঙ্গে খেলতো। এদিকে আবার মেয়র ডিনারের সময় পিয়াসকে বলে যে যেভাবেই হোক আমাদের ওই বাঘিনীর চামড়া 1 সপ্তাহের মধ্যে ম্যানেজ করতে হবে, কারণ আমি রাজপুত্রকে কথা দিয়েছি আমি ওই বাঘিনীর চামড়াই তাকে উপহার হিসেবে পাঠাবো, আর তুমি এই কাজটা করতে আমাকে সাহায্য করবে। তার বিনিময়ে আমি তো তোমাকে শেল্টার দিচ্ছি। তো তখন পিয়াস বলে যে ঠিক আছে আমি দেখছি কি করা যায়। তো এদিকে পিয়াস চলে যায় পরের দিন সেই সার্কাসে, কারণ তাকে তো যে করে হোক বাঘের চামড়া ম্যানেজ করতে হবে। তো পিয়াস যখন ওই জেলের মধ্যে ঘুরছিল তখন তো সে ঝিলকে ওই খাঁচার মধ্যে দেখিয়ে চিনতে পেরে যায়। আর ঝিলও যেন তাকে দেখে চিনতে পারে, তাই সে হাত পা অনেক নাড়ানাড়ি করে যেন তাকে এই বন্দি জীবন থেকে মুক্ত করে দেওয়া হয়। এরপর সে ঝিলকে কিছু খাবার খাইয়ে দেয় আর বলে যে তুই এখানেই ভালো আছিস, এখান থেকে প্লিজ বের হোস না। তো ঠিক তখনই সেখানে সার্কাসের লোকজন চলে আসে। পিয়াস তাদেরকে জিজ্ঞাসা করে যে আমার একটা বাঘের চামড়া লাগবে, দিতে পারবে? তখন এই লোকজনরা বলে যে হ্যাঁ অবশ্যই পারবো, কিন্তু তার জন্য $1000 দিতে হবে। পিয়াস তখন বলে যে ওরে ভাই আমি চেয়েছি একটা বাঘের চামড়া, আমি কোনো ডায়মন্ড চাইনি যে তোমাদের আমি $1000 দিব। তো পিয়াসের কাছে তো আর কোনো উপায় নেই, তাই সে রাজি হয়ে যায়।
এরপর সে তাদেরকে $1000 থেকেও আরো বেশি কিছু টাকা দেয় আর বলে যে ওই বাচ্চা বাঘটার দিকে একটু নজর রেখো, ওকে একটু যত্ন করো তোমরা। তো এরপর তো তারা সেই বড় বাঘটাকে খাঁচা থেকে বের করে নিয়ে যায় মারার জন্য, কারণ ওই বাঘের চামড়াটাই তারা রাজপুত্রকে উপহার হিসেবে দেবে। আর তারা ঝিলকে তখন ওই বড় বাঘের খাঁচার মধ্যেই আটকে রাখে। ঝিল তো এখানে আবারও একা হয়ে গেল। একটু একটা বাঘের সঙ্গ পেয়েছিল, কিন্তু তাকে এখন মেরে ফেলা হবে। তো এরপর সেই বাঘটাকে মেরে তার চামড়ায় রাজপুত্রকে উপহার হিসেবে পাঠানো হয়। কিন্তু ওই রাজপুত্র খেয়াল করে যে সে আসলে যে বাঘটাকে গুলি করেছিল এটা সেই বাঘের চামড়া নয়, কারণ সে তো ওই বাঘের কানে গুলি করেছিল। কিন্তু এই বাঘের চামড়ায় কানে কোনো ছিদ্র নেই, তাই সে খুব ভালো করেই বুঝতে পারে যে তার সঙ্গে চিটিং হয়েছে। আর এটা বুঝতে পেরে তো রাজপুত্র মেয়রের উপর সেই রকম রেগে যায়। আর এদিকে তো মেয়রের বাড়িতে শ্যাম বেশ মানিয়ে গুছিয়ে নিয়েছে। সে মেয়রের বাড়িতে থাকা ওই কুকুরটার সঙ্গেই খেলাধুলা করে। কিন্তু খেলতে খেলতে যখন কুকুরটা তার দিকে ধাও করতে শুরু করে তখন শ্যামও তো তার আসল রূপটাই দেখিয়ে দেয়। মানে এরা তো রিয়েল বাঘের বাচ্চা, তাই সে কুকুরটার উপর হামলা করে তাকে সেখানেই মেরে ফেলে। কিন্তু এই দৃশ্য দেখার পর তো মেয়রের বাড়ির লোকজন শ্যামকে আর তাদের বাসায় রাখতে চায় না। কিন্তু মেয়রের ছেলে তো শ্যামকে অনেক ভালোবেসে ফেলেছে, সে কোনোভাবেই চায় না যে শ্যামকে বাড়ি থেকে বের করে দেওয়া হোক। কিন্তু মেয়রের লোকজনরা তখন শ্যামকে জোর করে ধরে একটা গাড়িতে বন্দি করে রাখে। আর এদিকে মেয়রও তার ছেলেকে অনেক কষ্টে আটকায়। এরপর তারা শ্যামকে রাজকুমারের সংগ্রহশালায় পাঠিয়ে দেয়, যেখানে কুমির থেকে শুরু করে অনেক হিংস্র জন্তুদেরকে আটকে রাখা হয়েছিল। এরপরে আমাদের দেখানো হয় বেশ কয়েক বছর পরের কাহিনী। আর আমরা দেখতে পাই ঝিল এখন অনেক বড় হয়ে গিয়েছে। সার্কাসের লোকজনরা তাকে অনেক মেরে মেরে ট্রেনিং করাতে শুরু করে, কারণ তারা ঝিলকে দিয়ে সার্কাস দেখাতে চায়। ঝিল তো প্রথমে কোনোভাবেই রাজি হয় না, কিন্তু প্রচন্ড মার খাওয়ার পর তার আর কোনো উপায় থাকে না, তাই সে ওই সার্কাসেই খেলা দেখাতে শুরু করে। এরপর সার্কাস শেষ হয়ে যাবার পর সেখানে আবার রাজকুমারের কিছু লোকজন আসে, আর তারা বলে যে আমাদের অনেক বড়সড় একটা বাঘ দরকার, তোমরা কি এটা আমাদের দিতে পারবে? তখন ওই সার্কাসের লোকেরা বলে যে হ্যাঁ দিতে পারবো, কিন্তু তার বিনিময়ে আমাদের $5000 লাগবে। তখন লোকজনেরা বলে যে আরে টাকা কোনো বিষয় না, শুধু এইটা খেয়াল রাখবে এই বাঘটা যেন অনেক বড় আর প্রচুর হিংস্র হয়। আর একটা কথা বলি শোনো, তার হিংস্রতা বাড়ানোর জন্য তোমরা ওর খাবার দেওয়া পুরোপুরি বন্ধ রেখে দাও, দেখবে না খেতে পেয়ে সে আরো বেশি হিংস্র হয়ে উঠবে। মানে মানুষের এরকম চিন্তা ভাবনা দেখে মাঝে মাঝে আমার মানুষকেই পশু বলে মনে হয়। এরপরে আমরা রাজপুত্রকে সে সার্কাসে দেখতে পাই। সে এখানে এসে শ্যামের গলায় একটা ডায়মন্ডের নেকলেস পরিয়ে দেয় আর বলে যে জীবনে বড় হতে গেলে অনেক হিংস্র হতে হয়। আর আমি মনে করি তুই এতদিন খাঁচায় বন্দি থাকার কারণে অনেক হিংস্র হয়ে উঠেছিস, তবে চিন্তা করিস না, কিছুদিনের মধ্যেই তোর হিংস্রতার পরীক্ষা নেওয়া হবে। এরপরে একদিন সেই বাঘের হিংস্রতা পরীক্ষা করার জন্য একটা লড়াইয়ের আয়োজন করা হয়, আর সেখানে দুটো শক্তিশালী বাঘকেই লড়তে দেওয়া হবে। তারপর তাদের লড়াইয়ে যে জিতে যাবে তাকেই সব থেকে হিংস্র বাঘ হিসেবে বিবেচনা করা হবে। মানে তারা এই লড়াইয়ের জন্যই ঝিলকে এতদিন ধরে আটকে রেখেছিল। তবে সব থেকে আশ্চর্যের বিষয় কোনটা জানেন? এই দুটা বাঘ কিন্তু আর কেউ নয়, বরং তারা দুই ভাই, অর্থাৎ শ্যাম এবং ঝিল। এরপরে এই পিয়াস চলে যায় কোন দুটো বাঘের মধ্যে লড়াই হবে সেটা দেখার জন্য। আর সেখানে গিয়ে দেখতে পায় একটা বাঘ তার সে ছোট্টবেলার বন্ধু ঝিল। তখন সে তার দিকে কিছু লজেন্স ছুঁড়ে মারে, কিন্তু এইবার ঝিল আর কোনো প্রকার রেসপন্সই করে না। তখন পিয়াস সেই সার্কাসদের লোকজনদেরকে বলে যে আমি তোমাদেরকে অতিরিক্ত টাকা দিয়েছিলাম এই বাচ্চাটাকে দেখে রাখার জন্য, কিন্তু তোমরা এটা কি করলে? তখন সার্কাসের লোকজন বলে যে এই বাঘ হলো আমাদের যা ইচ্ছা আমরা তাই করব। তুমি আমাদের যত সামান্য টাকা দিয়েছিলে, তুমি তো বাঘটাকে আমাদের থেকে কিনে নাওনি তাই না? তাই আমাদের যা মন চায় আমরা ঠিক তাই করব, একদম কথা বলতে আসবে না। এটা শোনার পর তো পিয়াসের পুরো মাথায় গরম হয়ে যায়, তাই সে বলে যে ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি এই বাঘটাকে কিনে নেব। কিন্তু সার্কাসের লোকজন বলে যে এখন আর ওটা সম্ভব নয়, কারণ এই বাঘটা আগেই বিক্রি হয়ে গিয়েছে। আর এটা কিনেছে কে জানো? আমাদের রাজপুত্র। পিয়াস তো এখানে অনেক চেষ্টা করে ঝিলকে ছাড়ানোর জন্য, কিন্তু সে কোনোভাবেই পারে না। আর এদিকে আমরা সে খেলার গ্রাউন্ডটাকে দেখতে পাই। সেখানে প্রথমে ছাড়া হবে হীরার মালা পরানো শ্যামকে, যে কিনা এতদিন ধরে না খেয়ে বন্দি অবস্থায় থাকার কারণে প্রচুর হিংস্র হয়ে উঠেছিল। অপরদিকে ঝিল তো কোনোভাবে স্টেডিয়ামের ভেতরে যেতেই যাচ্ছিল না, তার লড়াই করতে ইচ্ছাই করছিল না। সে স্টেডিয়ামের ভেতরে থাকা শ্যামকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু সার্কাসের লোকজন তাকে মারতে মারতে সেই খাঁচার মধ্যে ঢুকিয়ে দেয়। আর এরপরে শুরু হয়ে যায় দুই ভাইয়ের মধ্যে ভয়ঙ্কর লড়াই। তারা তো একে অপরকে মারতে শুরু করে। আর স্টেডিয়ামের লোকজন এই দৃশ্য দেখে তো পুরোপুরি হতবাক হয়ে যায়, কিন্তু একটু পরেই তারা একে অপরকে চিনতে পারে। মানে তারা বুঝতে পারে যে তারা একে অপরের ভাই। তাদের দুইজনেরই তখন তাদের ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়তে শুরু করে। আর এরপর তারা দুই ভাই ওখানে লড়াই বাদ দিয়ে নিজেদের মধ্যে খেলাধুলা করতে শুরু করে। কিন্তু এটা দেখে তো ওই বেয়াদব রাজকুমার প্রচন্ড পরিমাণ বিরক্ত হয়ে যায়, তাই সে সার্কাসের লোকজনদেরকে দিয়ে ঝিলকে প্রচন্ড মারধর করায়। কিন্তু ঝিল তো এবার রেগে মেগে একজন সার্কাসের লোকের হাতে কামড় বসিয়ে দেয়। আর এই দৃশ্য দেখতে পেয়ে তো সার্কাসের এক লোক বন্দুক নিয়ে সেখানে চলে আসে।
কিন্তু শ্যাম এবার তার উপর হামলা করে দেয়। আর তখন তারা দেখতে পায় যে ওই খাঁচার দরজাটা খোলা। এই সুযোগে তারা তো দুই ভাই সেখান থেকে পালিয়ে জঙ্গলের দিকে চলে যায়। আর এরপর একটা ফাঁকা জায়গা যাওয়ার পর ঝিল শ্যামের সামনে সার্কাসে যে কাজগুলো করতো সেইগুলোই দেখাতে শুরু করে। এটা দেখে শ্যাম ভাবে যে তার ভাই মনে হয় সত্যি সত্যি পাগল হয়ে গিয়েছে। তো তারা দুই ভাই যখন এইসব বিষয় নিয়ে বেশ মজা করছিল, ঠিক তখনই তাদের উপর আবার এলোপাথারি গুলি চড়তে শুরু করে। আসলে রাজকুমারের সব লোকজন তাদেরকে ধাওয়া করতে করতে সেখানে পৌঁছে গিয়েছিল, কিন্তু তারা দুই ভাই তো টেকনিক্যালি সেখান থেকে পালিয়ে যায়। তো এদিকে মেয়রের অবস্থা তো পুরোপুরি খারাপ। সে ভয়তে পিয়াসের কাছে এসে বলে যে করেই হোক ওই বাঘ দুটোকে মেরে বা ধরে ওই রাজকুমারের কাছে আমাদের হাজির করতেই হবে, আর না হলে কিন্তু আমি শেষ বস। যে করেই হোক একটা ব্যবস্থা তুমি করো আমার জন্য। কিন্তু রাতের বেলায় মেয়র সে ছোট্ট ছেলে পিয়াসের কাছে আসে। সে এসে বলে আঙ্কেল, আমি আপনার কাছে অনুরোধ করছি, প্লিজ আপনি শ্যামকে মারবেন না। শ্যাম আমার অনেক ভালো বন্ধু, ও তো কারো কোনো ক্ষতি করেনি, তাহলে ওকে মারবেন কেন আপনারা? কিন্তু পিয়াস তখন তাকে বোঝায় যে তুমি অনেক ছোট, তাই অনেক বেশি জানো না। আসলে এই বাঘ দুটোকে মরতেই হবে, কারণ তারা ছোট থেকে কখনো জঙ্গলে থাকেনি, তাই জঙ্গলের নিয়ম কানুন এরা জানে না। জঙ্গলে যাওয়ার পর এরা না খেয়েই মারা যাবে, তার থেকে ভালো এদেরকে আমরাই ধরে ফেলি। পিয়াস তখন মেয়রের ছেলেকে কথা দেয় যে ঠিক আছে, আমি এই কাজটা করার পরে আজীবনের জন্যই শিকার ছেড়ে দেবো, কারণ আমারও আসলে মনের থেকে কখনো ইচ্ছা করে না এই বনের পশুদেরকে মারতে। কিন্তু কিছু করার নাই, আমাকে বাধ্য এই কাজগুলো করতে হয়। তো এরপরে পিয়াস শুরু করে তার টেকনিক দেখানো। সে পরের দিন জঙ্গলে যেয়ে বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেয়, যাতে করে বাঘগুলো বাধ্য হয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসে। আর এদিকে জঙ্গলের সব দিকে এত আগুন দেখে ওই দুই ভাই তো অনেকটা ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারছিল না তারা এখন কি করবে, তাই তারা এদিক ওদিকে ছোটাছুটি করতে শুরু করে। কিন্তু পিয়াস তখন তার দূরবীনের সাহায্যে ওই বাঘ দুটোকে দেখতে পেয়ে যায়। পিয়াস তখন পুরো সৈন্যবাহিনীদেরকে বলে যে শিকারের জন্য পুরোপুরি রেডি হয়ে যাও, আমি বাঘদেরকে দেখে ফেলেছি। এদিকে তারা দুই ভাই তো একটা আগুনের কুণ্ডলের মধ্যেই আটকা পড়ে যায়। আর শ্যাম তো প্রচন্ড ভয় পেতে শুরু করে, কিন্তু ঝিলের একটুও ভয় লাগে না। আসলে সে তো এতদিন ধরেই সার্কাসে ছিল, তাই এসব আগুনে তার তেমন কোনো ভয়টাই করে না। তাই মুহূর্তের মধ্যেই ঝিল আগুনের ওপর দিয়ে লাফ দিয়ে নিরাপদ জায়গায় চলে যায়। এটা দেখে তো শ্যাম অনেকটা অবাক হয়ে যায়, কিন্তু সে কোনোভাবেই আগুনের উপর দিয়ে লাফ দেওয়ার সাহস করে উঠতে পারছিল না। আর দুই বাঘ ভাইয়ের এমন আজগবি কর্মকাণ্ড দূরবীনের ওপার থেকে পিয়াস আবার সবই দেখছিল। এদিকে ঝিল তো সেই আগুন থেকে নিরাপদ জায়গায় আসার পর বারবার হুঙ্কার দিয়ে শ্যামকে ডাকতে থাকে, কিন্তু শ্যাম কোনোভাবেই সাহস করে উঠতে পারে না যে সে লাফ দেবে। তাই ঝিল বাধ্য হয়ে আবারও সে আগুন পেরিয়ে শ্যামের কাছে চলে আসে। আর তাকে সে অনেকটা আদর করে আর তাকে ভালোভাবে বোঝায় যে ভাই, যে করেই হোক আমাদের এখান থেকে বের হতেই হবে। আর এইবার শ্যাম অনেকটা সাহস পায়, তাই সে ঝিলের মতো করে লাফ দিয়ে আগুন থেকে নিরাপদ জায়গায় চলে আসে। দুইটা বাঘের মধ্যে যে এতটা ভালো ভ্রাতৃত্ববোধ থাকতে পারে এটা দেখে তো পিয়াস অনেক অবাক হয়ে যায়। তাই সেই বাঘদেরকে আর সেখানে শুট করে না। এদিকে রাজকুমারকে শান্ত করার জন্য মেয়র তার কাছে একটা চিঠি লেখে। এইদিকে আবার মেয়রের বাচ্চা ছেলেটাও তার চোখ ফাঁকি দিয়ে তখন জঙ্গলের মধ্যেই চলে আসে আর শ্যামকে ডাকতে শুরু করে। অন্যদিকে শ্যাম আর ঝিল তো এতদিন পর খোলা পরিবেশ মানে পানির মধ্যে তারা বেশ চিলমুড়েই ছিল, কিন্তু সে যখন মেয়রের ছেলেকে দেখতে পায় সে অনেকটা শান্ত হয়ে একদম ভদ্র ছেলের মতো করে তার সামনে এসে বসে পড়ে। আর মেয়রের ছোট্ট ছেলেটা তখন বলে যে আমি জানতাম তুমি আমাকে ঠিকই চিনতে পারবে বন্ধু, আর তুমি আমাকে একটা কথা দাও তো আগে, তুমি আর কখনো মানুষের এলাকায় আসবে না, এরা একটুও ভালো না, এরা তোমাদেরকে দেখলেই মেরে ফেলবে। এদিকে আমরা দেখতে পাই পিয়াস আবার তখন শ্যামের দিকে বন্দুক তাক করেছিল, কিন্তু ভাইকে এমন বিপদে পড়তে দেখে ঝিল তখন সেখানে এসে উপস্থিত হয়। আর পিয়াস তার পুরনো বন্ধুকে দেখে তখন বন্দুকটা ফেলে দেয় আর ঝিলও এসে পিয়াসের পকেটে শুকতে শুরু করে, কারণ পিয়াসের পকেটে তার জন্য সব সময়ের জন্যই লজেন্স রাখা থাকতো। কিন্তু পিয়াস যখন সেই বক্সটা তার পকেট থেকে খোলে তখন দেখতে পায় সেই বক্সের মধ্যে আজকে কোনো লজেন্সই নেই। এরপর তো পিয়াস ঝিলের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেয়। সে বলে যে আমাকে প্লিজ মাফ করে দিও, আমি তোমাদেরকে আর মারতে চাই না, তোমাদের দুই ভাইয়ের মধ্যে মিল আমাকে পুরোপুরি মুগ্ধ করে দিয়েছে। আর ওই ঘটনার পর থেকে পিয়াস নিজেও স্বীকার করা পুরোপুরি ছেড়ে দেয়। এরপরে পিয়াস এবং সেই মেয়রের ছোট্ট ছেলে অবাক নয়নে দেখতে থাকে যে সেই বাঘ দুটো কিভাবে জঙ্গলের দিকেই ফিরে যাচ্ছে। তাদের মধ্যে এত মায়া দেখে তারা দুইজনে তো বেশ অবাক হয়ে যায়। তো এরপর তারা দুই ভাই মিলে আবার তাদের পুরনো বাড়ির দিকেই যায়, আর সেখানে গিয়ে তারা দেখতে পায় যে তাদের মা এখনো জীবিত আছে। এটা দেখতে পেয়ে তো শ্যাম আর ঝিল মাকে পেয়ে প্রচন্ড খুশি হয়ে যায়। আর তারপরে তারা তিনজন একটা নদীর কাছে বসে আড্ডা দিতে শুরু করে। শ্যাম আর ঝিলের মাও তো অনেকটা খুশি হয়ে যায়, কারণ এত বছর পর সে তার দুই ছেলেকে ফিরে পেয়েছে। আর এখানেই আমাদের আজকের এই সুন্দর গল্পটার পরিসমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে একটা বিষয় কি লক্ষ্য করেছেন, ভ্রাতৃত্ববোধ বা মমতাবোধ শুধুমাত্র মানুষের মধ্যেই থাকে না, পশুদের মধ্যেও থাকে। আর আজকের গল্পে কিন্তু আমরা সেটাই দেখলাম। তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্পতেই ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।